নাও সবাই খাতার নাম্বার দেখো। হ্যাঁ, উপবৃত্ত 6.2। এখন ভাই আমাদের আজকে ফার্স্ট ক্লাস যেহেতু এই অধ্যায়ের, আমরা আগে থিওরি পার্টটা দেখি। হ্যাঁ, আমরা থিওরি পার্টটা দেখি। তোমরা আগে একটা ছবি আঁকো। অর্থাৎ উপবৃত্তের কোন পয়েন্টটা কি আমরা আগে চিহ্নিত ছবিটা শিখি, তারপর হচ্ছে আমরা অন্যান্য প্রমাণগুলোতে যাব আর কি। এরকম একটা শেপ হচ্ছে একটা উপবৃত্তের। তো তার এখানে দুইটা অক্ষ থাকে, ঠিক আছে, একদম মাঝ বরাবর আঁকো। এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ আমরা মনে করলাম। আগে চিহ্নিত চিত্রটা বুঝি, তারপর আমরা যাচ্ছি। বলতে এই যে দুইটা অক্ষ আছে ভাইয়া, তোমরা যদি একটু খেয়াল করো, দুইটা অক্ষের মধ্যে একটা অক্ষ আমাদের বড়। হ্যাঁ, এই যে অক্ষটা খেয়াল করো, এই অক্ষটা হচ্ছে আমাদের বড়, দেখো উপবৃত্তে। আর উপরের যে অক্ষটা দেখতে পাচ্ছ ভাইয়া, এটা একটু তুলনামূলক ছোট, ঠিক আছে, তুলনামূলক এই অক্ষটা ছোট। তাই লাল যে অক্ষটা আঁকছি ভাইয়া, এটাকে আমরা বলি হচ্ছে বৃহৎ অক্ষ, আর ছোট যে অক্ষটা আঁকছি এটাকে বলা হয় ক্ষুদ্রাক্ষ। তাহলে এখানে আমরা একটু লিখে রাখি, এটাকে বলবো হচ্ছে আমরা বৃহদাক্ষ, এটা হচ্ছে বৃহদাক্ষ। আর এই নীল যেটা আছে ভাইয়া, এটাকে বলবো আমরা ক্ষুদ্রাক্ষ। ক্ষুদ্রাক্ষ। আগে আমরা চিহ্নিত চিত্রটা দেখি। অক্ষ দুইটা যে পয়েন্টে ছেদ করে, অক্ষ দুইটা যে পয়েন্টে ছেদ করে তাকে বলা হয় একটা উপবৃত্তের কেন্দ্র। অক্ষ দুইটা যে পয়েন্টে ছেদ করে তাকে বলা হয় উপবৃত্তের কেন্দ্র। অক্ষ দুইটা যে পয়েন্টে ছেদ করে তাকে বলা হয় উপবৃত্তের কেন্দ্র। এবার কেন্দ্রের সদৃশ আরো দুইটা বিন্দু থাকে, একটাকে আমরা বলি হচ্ছে এস আর আরেকটাকে বলবো আমরা এস প্রাইম। তাহলে এই দুইটা বিন্দুকে আমরা বলি হচ্ছে উপবৃত্ত, উপকেন্দ্র। তাহলে এদেরকে আমরা বলি হচ্ছে উপকেন্দ্র বা ফোকাস। আর এটাও হচ্ছে আমাদের উপকেন্দ্র বা হচ্ছে ফোকাস, উপকেন্দ্র। তাহলে দেখো, সবচেয়ে বড় যে অক্ষটা তাকে আমরা বলবো বৃহৎ অক্ষ, ছোট অক্ষটাকে আমরা বলবো ক্ষুদ্রাক্ষ। বৃহৎ অক্ষ ক্ষুদ্রাক্ষ যে পয়েন্টে ছেদ করে তাকে বলবো কেন্দ্র। কেন্দ্রের সদৃশ আরো দুইটা বিন্দু থাকে, এদেরকে আমরা বলি হচ্ছে উপকেন্দ্র। এবার উপবৃত্ত, উপবৃত্ত ও বৃহদক্ষ যে পয়েন্টে ছেদ করে, উপবৃত্ত ও বৃহদক্ষ যে পয়েন্টে ছেদ করে তাদেরকে আমরা বলি হচ্ছে শীর্ষবিন্দু। তাহলে এটাকে আমরা বলি হচ্ছে শীর্ষবিন্দু। সংজ্ঞা আসে না, জাস্ট একটু বুঝে রাখো। বৃহদক্ষ আর উপবৃত্তটা যে পয়েন্টে ছেদ করে তাকে বলে শীর্ষবিন্দু। তাহলে এখানেও আরেকটা আমরা শীর্ষবিন্দু পাবো, এটাকে আমরা বলবো এ প্রাইম, শীর্ষবিন্দু। এবার আগের মতো ভাইয়া এখানে একটা রেখা থাকবে, যেটাকে আমরা বলবো নিয়ামক রেখা, নিয়ামক রেখা বা দিকাক্ষ। এটাকে আমরা বলবো হচ্ছে নিয়ামক রেখা বা হচ্ছে দিকাক্ষ। সেম ভাবে ভাইয়া এই পাশেও একটা নিয়ামক রেখা থাকে, যেহেতু দুইটা উপকেন্দ্র দুইটা নিয়ামক রেখা থাকে। নিয়ামক রেখা, রেখা বা দিকাক্ষ, নিয়ামক রেখা বা হচ্ছে দিকাক্ষ। লাস্ট ভাইয়া, এটা আমরা এর আগেরটা পরাবৃত্ততেও পড়ছি, উপকেন্দ্র দিয়ে যদি আমরা একটা লম্ব টানি, উপকেন্দ্র দিয়ে যদি আমরা একটা লম্ব টানি, উপকেন্দ্র দিয়ে যদি আমরা একটা লম্ব টানি, মনে করে এল এল প্রাইম কিংবা এল এল প্রাইম যাই বলি না কেন, বলতে এটাকে কি বলবো, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে এটা হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্ব।
উপকেন্দ্রিক লম্ব। জাস্ট নিচে চিত্রের নিচে 2-3টা শব্দ একটু আমরা লিখে রাখি। এল এল প্রাইম এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আচ্ছা, তারপর হচ্ছে এ এ প্রাইম, এটাকে আমরা বলবো বৃহদাক্ষ। বৃহদাক্ষ এ এ প্রাইম এইখান থেকে শুরু করে এখান পর্যন্ত লাল যে অংশটা আঁকায় রাখছি। আর এই পয়েন্টটাকে আমাদের বইয়ে বি ধরছে, এটাকে বি প্রাইম ধরছে, এটাকে আমরা বলবো বি বি প্রাইম, এটাকে আমরা বলবো হচ্ছে ক্ষুদ্রাক্ষ। তো এই হচ্ছে আমাদের কয়েকটা বেসিক কথা, এগুলা ধরে আমরা আজকের ক্লাসে সামনে আগাবো। তো ছবিটা একটু উঠে আনো। আচ্ছা, এখন আমরা এখানে অনেকগুলা ফর্মুলা আছে, আমরা এই ফর্মুলাগুলো প্রমাণ করবো আর কি। তো পরের টপিকটির নাম লেখা হচ্ছে শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু ভাইয়া হয়েছে? ভাইয়া হয়েছে? আচ্ছা, পরের টপিকটার নাম লেখো শীর্ষবিন্দু, উপকেন্দ্র ও দ্বিকাক্ষের সমীকরণ, দ্বিকাক্ষ নির্ণয়। জাস্ট একটু লেখো শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু, উপকেন্দ্র ও নিয়ামক রেখা নির্ণয়। রেখা নির্ণয়। তো ভাই আমরা এই তিনটা নিয়ে আগাবো, কিন্তু পথের মধ্যে বাকি অনেকগুলাই প্রমাণ হয়ে যাবে, বুঝছি ভাই? টোটাল 11টা সূত্র বা 12টা হবে আর কি, 11-12টা। তো আমরা আগাবো এই তিনটাকে টার্গেট নিয়ে, মাঝখানে সবগুলাই প্রমাণ হয়ে যাবে, শীর্ষবিন্দু, উপকেন্দ্র ও নিয়ামক রেখা নির্ণয়। তা আমরা একটা উপবৃত্ত আঁকি, ঠিক আছে? আমরা মনে করলাম এটা হচ্ছে আমাদের একটা উপবৃত্ত, এটা এক্স, এটা ওয়াই দেখালাম, আর এটা হচ্ছে কেন্দ্র সি, আর এটা দেখাও এ, আর এটা দেখা হচ্ছে জেড, এ প্রাইম। আর এখানে একটা নিয়ামক রেখা দেখাও, এই পয়েন্টটা হচ্ছে জেড, আর এখানে একটা নিয়ামক রেখা দেখালাম, এটা হচ্ছে আমাদের জেড প্রাইম। এই হচ্ছে আমরা পয়েন্টগুলো দেখালাম। আচ্ছা, উপকেন্দ্র আছে, তাহলে এখানে দেখা হচ্ছে এস, আর এখানে দেখালাম আমরা এস প্রাইম। আচ্ছা, বলতো ভাই আমরা যেহেতু আদর্শ কন্ডিশনে আছি, এটা তুমি এক্স অক্ষ দেখাইছো, এটা তুমি ওয়াই অক্ষ দেখাইছো, তার মানে অবশ্যই কেন্দ্র কততে আছে ভাই? 0 0। তাহলে কেন্দ্র সি 0 0-তে আছে, এটা হচ্ছে মূল বিন্দুতে আছে। তাহলে আস্তে আস্তে আগে, হ্যাঁ, আমরা বলতো আমরা যে উপবৃত্তের যে শর্তটা জানি, আমরা যে উপবৃত্তের শর্তটা জানি, এসপি সমান সমান ই ডট পিএম, এই কথার মানে কি? উপকেন্দ্র হতে, তোমাদের লেখার দরকার নাই ভাইয়া, অ্যাপ্লাই করবো তো তার জন্য লিখতেছি, উপকেন্দ্র হতে উপবৃত্তের উপরস্থ, উপরস্থ যে কোনো বিন্দুর দূরত্ব, এটা লেখার দরকার নাই, যে কোনো বিন্দুর দূরত্ব। আর পিএমটা কি? ওই বিন্দু হতে হতে নিয়ামক রেখার দূরত্ব, রেখার দূরত্ব। আসো ভাই আমরা এখানে এই সূত্রটা এখন অ্যাপ্লাই করবো, ওই জন্য একটু বাংলায় লিখে নিলাম। তাহলে লেখা হচ্ছে যেহেতু, যেহেতু সি কেন্দ্র, যেহেতু সিটা হচ্ছে কেন্দ্র, আমরা যে ছবিটা আঁকছি এই ছবিতে সি হচ্ছে কেন্দ্র, তাই সি এ সমান সমান সি এ প্রাইম। দেখো তো ভাই, এই যে একটু কটটুক বুঝাইছে, দিয়ে সি এ, এই যে এই দূরত্বটা, এই দূরত্বটা, আর সি এ প্রাইম। তাহলে ভাইয়া কেন্দ্র যেহেতু, তাহলে কেন্দ্র থেকে ডানে বামে দূরত্ব কি থাকবে ভাইয়া? সমান। তাহলে ভাইয়া কেন্দ্র থেকে ডানে বামে দূরত্ব সমান থাকবে,
তাই আমরা লিখলাম সি এ প্রাইম ইকুয়াল হচ্ছে এ, আমরা এটা ধরে নিলাম, এ ব্র্যাকেটে লিখলাম ধরি, এই দুইটা দূরত্ব সমান হবে, আর সেই সমান দূরত্বটাকে আমরা ধরে নিলাম হচ্ছে এ। তাহলে ভাইয়া বলো তো, এই বিন্দুটা এ ধরার সাথে সাথে তুমি কিন্তু একটা জিনিস পেয়ে গেছো ভাইয়া, বলতো কেন্দ্র থেকে এই পয়েন্টটার দূরত্ব এ পয়েন্টটা আবার এক্স অক্ষের উপর অবস্থিত, তাহলে বলো তো ভাইয়া এই পয়েন্টটার স্থানাঙ্ক কত হবে? -a,0, তাই না ভাইয়া? কারণ কি, এটা কত দূরত্বে আছে, এই দিক থেকে এইদিকে এ দূরত্ব, এই দিক থেকেও এটা এ দূরত্ব, তাহলে এটা যেহেতু এক্স অক্ষের নেগেটিভ সাইডে আছে, তাহলে এর স্থানাঙ্ক হবে -a,0, আর এটার স্থানাঙ্ক হয়ে যাবে +a,0। তাহলে আমরা শীর্ষবিন্দুটা পাইলাম। লেখা আমরা জানি ভাইয়া, এবার একটু খেয়াল করো, হ্যাঁ আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো, SP = EPM। এখন এই পি এর পরিবর্তে দেখো তো এখানে লেখা আছে উপবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু, তাহলে উপবৃত্তের উপরস্থ বিন্দু হিসেবে ভাইয়া এই পয়েন্টটাকে চয়েস করলাম, যে আমরা এই পয়েন্টটাকে চয়েস করলাম উপবৃত্তের উপরস্থ একটা বিন্দু হিসেবে ভাইয়া, এই পয়েন্টটাকে। সবাই একটু খেয়াল করো তো ভাইয়া, তাহলে খেয়াল করো তো, এসপি দ্বারা বোঝায় উপবৃত্তের উপকেন্দ্র হতে উপবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দুর দূরত্ব, তাহলে উপকেন্দ্র হতে এটা দূরত্ব কত? SA সমান সমান ই ডট পিএমটা কি বোঝায়? ওই বিন্দু হতে, মানে তুমি যে বিন্দুটার দূরত্ব নিচ্ছ, আমরা কার দূরত্ব নিচ্ছি ভাইয়া? এ, ওই বিন্দু হতে নিয়ামক রেখার দূরত্ব কত? AZ। দেখো এটা বুঝছো কিনা? বুঝছি ভাই পিছনে? অর্থাৎ SP = PMটাকে আমরা লিখছি SA = E ডট AZ। এবার আসো আমরা যদি এখানে একটু ভাঙাই, SA ভাইয়া এই যে দূরত্বটাকে আমরা টার্গেট রাখবো, সকল দূরত্বটাকে কেন্দ্রের সাপেক্ষে ভাঙাবো, তাহলে কেন্দ্রের সাপেক্ষে এই দূরত্বটাকে যদি ভাঙাই, এটাকে আমরা লিখতে পারি CA মাইনাস হচ্ছে CS সমান সমান E ডট, খেয়াল করো AZ, তাহলে এটাকেও আমরা কেন্দ্রের সাপেক্ষে ভাঙাবো, তাহলে পুরা দূরত্বটা হচ্ছে CZ মাইনাস CA। আস্তে আস্তে ভাঙাও, হ্যাঁ। এখন আসো ভাই, আমরা CA ভাই এই যে পুরা দূরত্বটা, বলতো পুরা দূরত্বটা কত? এই যে শুরুতেই ধরে নিছো CA মানে A মাইনাস CS একটু জানি না, এখানে লেখো CS E CZ এইখান থেকে এই পর্যন্ত জানি না, মাইনাস CA এই যে এইখান থেকে একটু A, তাহলে এটাকে ভিতরে গুণ দাও, তাহলে A মাইনাস CS সমান সমান ECZ মাইনাস হচ্ছে AE। তাহলে এটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখি। লেখা আবার আমরা ভাইয়া এই উপকেন্দ্রের সাপেক্ষে, সবাই একটু খেয়াল করো, তোমরা পারবা, এই উপকেন্দ্রের সাপেক্ষে আরেকটা বিন্দু নিলাম হচ্ছে এইটা মনে করলাম, তাহলে উপকেন্দ্র থেকে এই যে আমরা এখন SP = EPM এটা অ্যাপ্লাই করব, তাহলে উপকেন্দ্র থেকে এই বিন্দুর দূরত্ব কত? SA প্রাইম, তাহলে লেখা হচ্ছে আবার SA প্রাইম সমান সমান E ডট, এবার A প্রাইম হতে ভাইয়া একটু খেয়াল রাখবা, যেই উপকেন্দ্রটা নিবা এটাকে বলা হয় তার এটা নিছো না, এটাকে বলা হয় তার অনুবন্ধী দ্বিকাক্ষ, মানে যেটা নিবা তার পাশের দ্বিকাক্ষটাই নিতে হবে। যেমন তুমি উপকেন্দ্র এটা নিছো, পয়েন্ট এইটা এখন আসছে, বলতে এটার জন্য কিন্তু এই পয়েন্টটা আসবে না, তুমি উপকেন্দ্র যেটা নিবা তার পাশের দ্বিকাক্ষটা থেকে তোমাকে কাউন্ট করতে হবে। তাহলে উপকেন্দ্র যেহেতু এটা নিছো, তাহলে S থেকে A প্রাইমের দূরত্ব নিছো, আর প্রশ্ন হচ্ছে A প্রাইম থেকে কি আমরা AZ নিব না A প্রাইম থেকে এটা নিব, বলতে পারবা? এইটা, অর্থাৎ উপকেন্দ্র যেটা নিবা তার পাশের দ্বিকাক্ষটা নিতে হবে। তাহলে উপকেন্দ্র যেহেতু আমরা এটা নিছি ভাইয়া, আর বিন্দু নিছো এটা, তাহলে উপকেন্দ্র থেকে এই বিন্দুটার দূরত্ব হচ্ছে SA প্রাইম সমান হচ্ছে E ডট A প্রাইম Z। অর্থাৎ যে উপকেন্দ্রটা আমরা নিব ওই উপকেন্দ্র থেকে উপবৃত্তের উপরস্থ একটা বিন্দুর দূরত্ব, এটা হবে ওই বিন্দু থেকে তার পাশের দ্বিকাক্ষটার দূরত্ব। এবার আসো এটাকে কেন্দ্রের সাপেক্ষে ভাঙাও, সেম ভাবে ভাইয়া একই প্রমাণ, SA প্রাইম এটাকে ভাঙাও, এই যে এই পুরো দূরত্বটা, হ্যাঁ, তাহলে এটাকে যদি ভাঙাই এটা আসবে CS
প্লাস সি এ প্রাইম, সিএস প্লাস সি এ প্রাইম সমান সমান ই এ প্রাইম জেড, এই যে এই পুরা দূরত্বটা, ঠিক আছে? তাহলে এখান থেকে একটু কই জানো, সি এই যে এখান থেকে সি জেড কই, সি জেড প্লাস সি এ প্রাইম, হ্যাঁ। তাহলে সি জেড এই যে এখান থেকে একটু হচ্ছে সি জেড আর এখান থেকে একটু হচ্ছে সি এ প্রাইম প্লাস সি এ প্রাইম। আসো ভাই মানগুলা বসাও, সিএস মান জানি না প্লাস সি এ প্রাইম এই যে এখানে আছে, সি এ প্রাইম মানে হচ্ছে এ সমান সমান। ভাই যাদের কঠিন লাগবে ভাই সূত্রের প্রমাণ লাগে না, জাস্ট আসছে কেমনে আসছে ওই জিনিসগুলো একটু দেখি আর কি। তারপর আছে সি জেড, এটার মান জানি না, প্লাস সি এ প্রাইম এটা মানে আবারও এ। তাহলে এখানে আমরা গুণ করো সিএস প্লাস এ ই সি জেড প্লাস ই এ, এটা আমরা 2 নাম্বার ইকুয়েশন দাও আর আগেরটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশন দাও। আমাদের মেইন কাজ শেষ ভাইয়া। এখন এখান থেকে আমরা সবগুলা বিন্দু পেয়ে যাব। 1 আর 2 যোগ দাও, হ্যাঁ 1 আর 2 যোগ দাও ভাই, এখানে লিখতেছি 1 যোগ 2, 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণটা আমরা যোগ করে দিচ্ছি, 1 যোগ 2। তাহলে 1 আর 2 যদি যোগ করো ভাই এইদিকে এদিকে একসাথে করে দিই, সিএস সিএস কি হবে ভাই, কাটা চলে যাবে। তাহলে এখানে আছে এ, এখানে আছে এ, কত হবে 2a সমান সমান। এরপরে খেয়াল করো, তো 1 নাম্বার তো এটা দিছিলাম মনে হয়, এদিকে এখানে। এবার খেয়াল করো, এখানে খেয়াল করো, তাহলে সিএস সিএস কাটা চলে গেল, এ এ 2a হলো, আরো খেয়াল করো আরো কাটা যাবে, এ ইও কাটা চলে গেছে, আর এই দুটা সেম যোগ করলে আসবে হচ্ছে 2e cz। তাহলে দেখো তো ভাই এইখান থেকে 2 2 কাটা, আমরা cz এর মানটা যদি বের করি, cz ইকুয়াল আসবে হচ্ছে a ভাগ e। দেখো আরেকটা সূত্র চলে আসছে, দূরত্ব। তার মানে ভাই আমরা এই যে দূরত্বটা এখানে দেখা দাও, আমরা এই দূরত্বটা পেয়ে গেছি, এই দূরত্বটা আমরা পাইছি a বাই e। তাহলে বলো তো ভাইয়া অনুরূপ ভাবে এটা আর আমরা করব না, অনুরূপ ভাবে সি জেড প্রাইম এটাও কত আসবে ভাইয়া এ বাই ই। তার মানে ভাইয়া আগের ছবিতে দেখায় তো ভাইয়া এই দূরত্বটাও আমাদের এ বাই ই। দেখো তাহলে এবার ভাইয়ারা বলো তো ভাইয়া, দেখো তো ভাই পরে লেখো, বলতে এই পয়েন্টটার স্থানাঙ্ক কত, বলতে এইটা আমাদের এক্স অক্ষের উপরে, তাহলে এটার কোটি কত 0, কেন্দ্র থেকে এটা এ বাই ই দূরত্বতে আছে, তাহলে নেগেটিভ সাইডে আছে, তাহলে এটা হবে মাইনাস এ বাই ই কমা 0। তাহলে এটা হচ্ছে আমাদের জেড বিন্দুটা, আর সেম ভাবে জেড প্রাইম বিন্দুটা হবে হচ্ছে এ বাই ই কমা 0। আস্তে আস্তে আমরা বের করি। তাহলে এটাকে আমরা কি লিখবো ভাইয়া, এটা হচ্ছে প্রধান অক্ষ বা বৃহদাক্ষ নিয়ামক রেখা ছেদ বিন্দু। তাহলে লেখো সুতরাং বৃহদাক্ষ ও নিয়ামক রেখার ছেদ বিন্দু, রেখার ছেদ বিন্দু, এই যে এই পয়েন্টটার কথা বলা হচ্ছে, এটা হচ্ছে আমাদের বৃহৎ অক্ষ আর এটা নিয়ামক রেখা, এরা যেই পয়েন্টটাতে ছেদ করছে, তাহলে এটার স্থানাঙ্ক কত পাইলাম আমরা, প্লাস মাইনাস এ ই কমা হচ্ছে 0। হ্যাঁ প্লাস মাইনাস এ ভাগ ই কমা হচ্ছে 0। এবার আসো ভাইয়া লেখা আবার আমরা 2 বিয়োগ 1, 2 থেকে 1 বিয়োগ করতেছি, অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ করব। তাহলে এটা একটু লিখি, সিএস প্লাস এ মাইনাস এ প্লাস সিএস সমান সমান হচ্ছে ই সি জেড প্লাস হচ্ছে ই এ মাইনাস ই সি জেড প্লাস হচ্ছে এ ই। একটা থেকে একটাকে আমরা এবার বিয়োগ দিলাম, তাহলে বিয়োগ দিলে এখানে এ এ কাটা যাবে, তাহলে থাকবে হচ্ছে 2cz সমান সমান, এখানে এ ই কাটা যাবে, তাহলে থাকবে হচ্ছে 2 কত থাকে, সরি cz কাটা যাবে তাই না, এটা এটা কাটা যাবে, তাহলে এ ই আর এ ই মিলে হবে 2a ই। কোনটা রে ভাইয়া, আচ্ছা 2cs,
আচ্ছা, তারপরে টু টু কাটা, তাহলে এখান থেকে দেখো আমরা সিএস টা পাবো, এ ই সিএস করতে আমরা এখানে আসো, এই যে একটু, তাহলে ভাইয়া এখানে ছবিতে দেখাই দিই আমরা, তাহলে এগুলা বুঝতে পারবো আমরা যে একটু হচ্ছে আমাদের এ ই সিএস, তাহলে অনুরূপভাবে সিএস প্রাইম এটাও আসবে হচ্ছে এ ই, তাহলে এই দূরত্বটাও আমরা পাচ্ছি হচ্ছে এ ই, যেহেতু কেন্দ্র এই পাশের দূরত্বটাও আসবে এ ই। এবার ভাইয়া একটু খেয়াল করো তো, তাহলে উপকেন্দ্রটা এদিকে ভাইয়া, উপকেন্দ্রটা যেহেতু এক্স অক্ষের উপরে, তাহলে এর কোটি কত, 0, তাহলে এটার স্থানাঙ্ক আসবে -a,0। আবার এই উপকেন্দ্রটাও আমাদের এক্স অক্ষের উপরে, তাহলে এর কোটি 0, আর কেন্দ্রতে এই দূরত্বে আছে, তাহলে এটা হবে a,0। তাহলে আমরা আরেকটা পাইলাম, সুতরাং উপকেন্দ্র দ্বয় ±ae,0, তাহলে আমরা উপকেন্দ্র দ্বয় পাইলাম ±ae,0। এখন আসো, আস্তে আস্তে সবই চলে আসছে। এখন ভাইয়া বলো তো, দুইটা উপকেন্দ্রের যে ছবিতে আঁকায় আছে, দুইটা উপকেন্দ্রের মাঝখানে দূরত্ব কত, একটুকে এই একটুকে টি, তাহলে 2a। দুইটা নিয়ামক রেখার মধ্যকার দূরত্ব কত, 2/a/e। তাহলে পরের দুইটা লেখো, উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সমান সমান, এই যে ছবিতে আরেকবার দেখাচ্ছি, এইখান থেকে এই দূরত্ব এ ই, এখান থেকে এই দূরত্ব এ, তাহলে টোটাল দূরত্বটা হবে 2a। আবার নিয়ামক রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, নিয়ামক রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এটা কত হবে ভাইয়া, এই যে এখানে কেন্দ্র থেকে এই নিয়ামক রেখার দূরত্বটা হচ্ছে a/e, কেন্দ্র থেকে এটারও দূরত্ব a/e, তাহলে দুইটা মিলা হবে 2a/e। দেখো ভাই, আমরা টার্গেট নিয়ে আগাইছি 2-3টা বিন্দুর, কিন্তু এখানে অনেক কিছু একসাথে চলে আসতেছে। আচ্ছা, এবার আসো তো ভাইয়া, আমরা পরের সূত্র দুইটা লেখো, এখানে লিখি ভাই। ভাই এখানে, ভাই এই যে লাল যে অংশটা আঁকা আছে ভাইয়া, ভাই একটু এদিকে, লাল যে অংশটা আঁকা আছে এটুক কত, এ, লাল অংশটা কত, এ, আবার এই লাল অংশটাও কত, এ, তাহলে টোটাল মিলা কত হলো, 2a। তাহলে লেখা হচ্ছে বৃহদাক্ষর দৈর্ঘ্য, বৃহদাক্ষের দৈর্ঘ্য সমান সমান হচ্ছে 2a। এখন ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্যটা আপাতত যাব না, সেটা অন্য ভাবে আসে। এখন আসো তো ভাইয়া, আমাদের বৃহৎ যে অক্ষটা আছে, এই বৃহৎ অক্ষটা কোন অক্ষ, এক্স অক্ষ, তাহলে বৃহদাক্ষের সমীকরণ, তাহলে আমাদের বৃহদাক্ষটা হচ্ছে এক্স অক্ষ, তাহলে এক্স অক্ষের সমীকরণ হচ্ছে y=0, আর ক্ষুদ্রাক্ষটা হচ্ছে আমাদের y অক্ষ, তাহলে ক্ষুদ্রাক্ষের সমীকরণ x=0। তো আমাদের মোটামুটি ভাইয়া অনেকগুলা সূত্রের প্রমাণ হয়ে গেছে, বাকি যেগুলো আছে সেগুলো সমীকরণ থেকে আসবে। দেখো, উপবৃত্তের আদর্শ সমীকরণ, আমরা আদর্শ সমীকরণটা বানাই এবার। উপবৃত্তের আদর্শ সমীকরণ, উপবৃত্তের আদর্শ সমীকরণ, আদর্শ সমীকরণ।
তো আমরা এখানে একটা উপবৃত্ত আঁকলাম ভাইয়া। তো এখান থেকে আমরা আদর্শ সমীকরণটা প্রমাণ করব। আচ্ছা, ছবিটা আঁকো ভাই। আমরা একটা আদর্শ উপবৃত্ত নিব, যার উপবৃত্তটার কেন্দ্র দেখো আমরা মূল বিন্দু দেখাচ্ছি, তাই না ভাইয়া? যেহেতু আদর্শ সমীকরণে আমরা যাচ্ছি, আর উপবৃত্তের উপর একটা বিন্দু নিচ্ছি পি অফ এক্স কমা ওয়াই। উপবৃত্তের উপরস্থ একটি বিন্দু পি অফ এক্স কমা ওয়াই বিবেচনা করি। উপবৃত্তের উপরস্থ একটা বিন্দু পি অফ এক্স কমা ওয়াই বিবেচনা করি। তাহলে এখানে একটা নিয়ামক রেখা নিলাম আমরা ভাইয়া। তাহলে এই যে উপকেন্দ্রটা আছে ভাইয়া, এটার স্থানাঙ্ক কিন্তু আমরা আগের থিওরিতে বের করছি। বলতে একটা তো এস প্রাইম ছিল, একটা এস ছিল, এটা ছিল মাইনাস এ ই কমা জিরো, আর এটা ছিল আমাদের এ ই কমা জিরো। পিটাকে একটু সরায় নাও যাতে এটার উপরে না আসে। মানে ইচ্ছা মতো একটা বিন্দু নিলাম আমরা পি অফ এক্স কমা ওয়াই। এখন আসো ভাইয়া, আমরা এস থেকে এই পি বিন্দুটার দূরত্ব নিলাম। ভাই থিওরি পড়ানোর সময় আগের থিওরিটা তো বলছি ভাইয়া, এস থেকে তুমি পি বিন্দুটার দূরত্ব নিচ্ছ, এন্ড পি এম কোন দিকে নিবা, ডানে না বামে ভাই? বামে। কারণ কি, তুমি উপকেন্দ্র এটা নিচ্ছ, তাহলে পিএম হিসেবে এই নিয়ামক রেখাটা নিতে হবে। তাহলে এটার দিকে একটু টানো পিএম। তাহলে এখানে টানলাম হচ্ছে আমরা পিএম। এখানে আমরা টানলাম হচ্ছে পিএম। প্রমাণের সুবিধার্থে আমরা যে কাজটা করলাম, পি বিন্দু থেকে আমরা এখানে একটা লম্ব টানো, সেটার নাম দিলাম হচ্ছে আমরা পিএন। পি বিন্দু হতে হতে এক্স অক্ষের উপর উপর পি এন লম্ব অঙ্কন করি। না রোহান বলো, এটুক দূরত্বের মান কত ভাইয়া? দেখাই আগে এই সিএন এর মানটা কত। এটুকের মান কত বলো রাতুল, বলো তো ভাই। এটা মানে এক্স রে ভাই, এটা মানে এক্স। পি বিন্দুর স্থানাঙ্ক কত? এক্স কমা ওয়াই। তার মানে কি মূল বিন্দু থেকে এই দূরত্বটা কত? এক্স, আর এই হাইটটা কত? ওয়াই। বুঝছো? এটা লাগবে প্রমাণের ভিতরে, ওই জন্য আমরা এটাকে একটু দাগায় একটু লিখে রাখবো। হ্যাঁ, এটা একটু দাগায়, যে আমাদের সিএন, এই যে এই দূরত্বটা, হ্যাঁ ভাই একটু নীল করে দিছি, এটা হচ্ছে আমাদের এক্স। এখানে ছোট্ট করে ভাই লিখে রাখলাম, এটা আমাদের প্রমাণে লাগবে, ওই জন্য ভাই লিখে রাখলাম এক্স। তাহলে এবার আমরা প্রমাণে যাই। দেখো আমরা জানি এসপি সমান সমান হচ্ছে ইপিএম। তাহলে প্রমাণ শুরু করো ভাইয়া, সহজ প্রমাণ, কঠিন না। আমরা জানি হচ্ছে এসপি সমান সমান হচ্ছে ইপিএম। ঠিক আছে, আমরা জানি এসপি সমান সমান হচ্ছে ইপিএম। বলতো এই পিএমটাকে আমরা আবার কত লিখতে পারবো? এটা যদি জেড ধরো তুমি, তাহলে এটা কত? জেড এন লিখতে পারবো পিএম কে। তাহলে পিএম এর জায়গায় লেখো জেড এন, বা এসপি সমান সমান ই ডট জেড এন, বা এসপি সমান সমান ই। এই জেড এনটাকে তোমার ভাঙাইতে যাতে সুবিধা হয়, এই জন্যই ভাইয়ের লেখায় রাখছে যে এতটুকু হচ্ছে এক্স। ভাই বলতো এই দূরত্বটা কত? আগের থিওরিতে আমরা প্রমাণ করছি এ ভাই। তাহলে খেয়াল করো তো ভাইয়া, জেড এন পুরা দূরত্বটাকে তুমি ভাঙাবা দুইটা দূরত্ব দিয়ে। একটা হচ্ছে সিজেড, কেন সিজেড? কারণ আমরা এর মান জানি এই। আরেকটা হচ্ছে সিএন, কেন সিএন? এটারও আমরা মান জানি কত? এক্স। তাহলে এটাকে আমরা ভাঙাও জেড এনটাকে, একটা হচ্ছে সিজেড আর আরেকটা আসবে কত? সিএন। এবার আসো আমরা মানগুলা বসাই। এসপি, এসপি মানে কি? এস বিন্দু হতে পি বিন্দুর দূরত্ব, তাহলে রুট ওভার এক্স প্লাস এ ই তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো তার হোল স্কোয়ার
সমান সমান ই ভাইয়া সিজেড, এই সিজেড এর মান কত যেখানে লেখা আছে সিজেড, এটার মান হচ্ছে এ বাই ই। আর এই যে যেটা তোমরা পারলা না আর কি সিএন, সিএন এর মান কত ভাইয়া এক্স, এই মানটা এখানে বসাও। তাহলে এখানে আসবে রুট ওভার এক্স এক্স প্লাস এ ই তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান ভিতরে গুণ করে দিচ্ছি, ভিতরে গুণ করলে ই ই কাটা যাবে, তাহলে এ প্লাস ই এক্স এ পর্যন্ত আসে। এখন ভাই আমরা জানি কোন সমীকরণের রুট থাকে না সাধারণত স্ট্যান্ডার্ড সমীকরণগুলোতে, তাহলে আমরা দুই পাশে বর্গ করে দাও এবং এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আসবে, আমরা সূত্রগুলো ভাঙাই দিই। তাহলে এই জায়গায় এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ভাঙাও, উভয় পক্ষে বর্গ করলে আসবে এক্স স্কোয়ার প্লাস 2aex প্লাস এ স্কোয়ার ই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস 2aex প্লাস হচ্ছে ই স্কোয়ার এক্স স্কোয়ার। আমরা উভয় পক্ষে হচ্ছে বর্গ করে দিলাম। আচ্ছা ঠিক আছে, নাকি জ্বর এটার ফল পাবা তো অবশ্যই। এখন ভাইয়া এই কাটাকাটি খেলো রে ভাই, এটা এটা কাটা, আর কই আছে, আর কোনো টাইম নাই। তাহলে আমরা এটা এটা কাটলাম, এক্স এর দুইটাকে এক সাইডে নিয়ে আসে, যে এক্স এর আরেকটা আছে এখানে, এই যে এক্স এর এটাকে পাশে নিয়ে আসো, তাহলে এখানে আসবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান, তাই খেয়াল করো ওয়াই স্কোয়ারটাকে এই পাশে রাখছি, এই যে আরো একটা আছে এই স্কোয়ার, এটাকে আমরা ডান পাশে নিয়ে যাচ্ছি, তাহলে এখানে একটা এই স্কোয়ার আছে, তাহলে এই স্কোয়ার আর এটাকে আমরা ডান পাশে নিয়ে গেছি মাইনাস এ স্কোয়ার ই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার কমন নিলাম 1 মাইনাস ই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান এ স্কোয়ার কমন নিলাম 1 মাইনাস ই স্কোয়ার। ভাইয়া শুরুতেও বলছি আবারও বলতেছি ক্লাসের শুরুতে, থিওরি যদি তোমার ভালো না লাগে তুমি স্কিপ করতে পারো, কোনো প্রবলেম হবে না, বুঝছো ভাই? দিন শেষে সূত্রগুলা মুখস্থ করে তারপর আমরা অঙ্কগুলা সহজে করতে পারো। থিওরি করানোর উদ্দেশ্য হচ্ছে 2-4 দিন পরে আমাদের মতো মাথা বেসা যাতে পেট চালাইতে পারো, বুঝছি ভাই? কারণ দিন দুনিয়া কি হয় কি বলা যায়, এগুলো একটু শিখা লাগে আর কি। এখন আসো তো ভাইয়া আমরা যে কাজটা করব, এই 1 মাইনাস স্কোয়ার দ্বারা পুরাটাকে ভাগ করে দাও, তাহলে এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1। তাহলে আমরা এই রাশিটা দ্বারা পুরাটাকে আমরা ভাগ করে দিছি। তাহলে এখন কাটাকাটি যদি করি ভাইয়া, 1 মাইনাস স্কোয়ার কাটা, তাহলে এখানে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1। ভাইয়া এই যে রাশিটা আছে পাশে একটু দাগ টেনে লেখো, এটা আমাদের পরে আবার লাগবে একটু পরেই। ধরি এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস স্কোয়ার ইকুয়াল হচ্ছে বি স্কোয়ার, আমরা এটা ধরে নিলাম, অর্থাৎ এই রাশিটাকে আমরা ধরে নিলাম হচ্ছে বি স্কোয়ার। তাহলে এই জায়গায় মান বসায় দাও, তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1। এই হচ্ছে আমাদের সেই আদর্শ সমীকরণটা। বুঝছি ভাই? এটা হচ্ছে আমাদের উপবৃত্তের আদর্শ সমীকরণটা, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1। এখন ভাইয়া আগের থিওরিতে তোমার মনে আছে কিনা আমরা এই পয়েন্টটার স্থানাঙ্ক কিন্তু লিখি নাই, আমরা সব পয়েন্টের স্থানাঙ্ক লিখছি, এটা লিখি নাই, এটা রেখে দিছিলাম। তা আসো আমরা এখন এই পয়েন্টের স্থানাঙ্ক বের করি, তোমরা পারবা ভাইয়া? অর্থাৎ এই পয়েন্টটা কোন অক্ষের উপরে? ওয়াই এর উপরে, তাহলে ভুজ কত হবে? 0। তাহলে আমরা এই সমীকরণে আসো লেখা, এখন এক্স ইকুয়াল 0 হলে এই সমীকরণে এক্স এর মান যদি আমরা 0 বসায় দাও, 0 ভাগ এ স্কোয়ার প্লাস
ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার ইকুয়াল 1 বা ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার ইকুয়াল 1 বা ওয়াই স্কোয়ার ইকুয়াল বি স্কোয়ার। তাহলে সুতরাং ওয়াই ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস বি। তাহলে ভাই আগের ছবিতে যাইয়া তোমরা একটা কাজ করো, আগের ছবিতে যাইয়া এখন একটু দেখাই দিতে পারবা বা এই ছবিতে দেখাই দিই ভাই, কোনো প্রবলেম নাই। এই যে পয়েন্টটা, এই পয়েন্টটার স্থানাঙ্ক হবে বি কমা 0, আর নিচের যে পয়েন্টটা আছে ভাইয়া এটার স্থানাঙ্কটা হবে হচ্ছে মাইনাস বি কমা 0। ভুল লিখছি মনে হয়, 0 কমা বি, ওয়াই অক্ষের উপরে না, 0 কমা বি, আর এটা হবে 0 কমা মাইনাস। এবার ভাইয়া তাইলে এই হাইটটা কত বুঝাই যাচ্ছে, এই হাইটটা কত আমাদের বি, তাই না ভাইয়া? এই হাইটটা হচ্ছে বি আর এই হাইটটা হচ্ছে বি। তাহলে ভাইয়া আগের টপিকে তো আমরা বের করি নাই ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য, বলতে এখন বলা যাবে না ক্ষুদ্রাক্ষের 2b, বুঝছো ভাইয়া? এখান থেকে আসছে ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য। তাহলে লেখো, এখানে নিচে লিখে দিচ্ছি ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য, ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য, দৈর্ঘ্য সমান সমান হচ্ছে 2b। তো ভাই টোটাল 3টা প্রমাণ, আর একটা প্রমাণ আছে পরে, তারপর আমরা সবগুলা সূত্র এবার লিখতেছি। পরের টপিকটার নাম লেখো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয়। আর একটা জিনিস খেয়াল রেখো ভাই, আমরা কিন্তু সবগুলা প্রমাণ একটা কন্ডিশনের জন্য করতেছি, এক্স অক্ষ হচ্ছে বৃহদক্ষ, বুঝবে? এক্স অক্ষ বৃহদক্ষ ধরে করতেছি। তাহলে লেখা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয়। পরের টপিকটার নাম লিখি আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয়। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয়, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয়। এটা হচ্ছে আমাদের সেই উপবৃত্তটা ভাইয়া এক্স ওয়াই, আর এটা হচ্ছে আমাদের উপকেন্দ্রটা এস মাইনাস এই কমা 0, আর এটা ছিল আমাদের এস প্রাইম এই কমা 0। এবার ভাই আমরা যেটা চাচ্ছি, আমরা চাচ্ছি এই দৈর্ঘ্যটা আমরা বের করব, আমরা চাচ্ছি এই দৈর্ঘ্যটা আমরা বের করব, এল এল প্রাইম, আমরা এটা বের করব। একদম সিম্পল প্রমাণ, একটু খেয়াল করো তোমরা, একটু আইডিয়া করে ভাইরা বলবা তো ভাই, একটু 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 খেয়াল করো এদিকে ভাই। বলতো এটা তো মূল বিন্দু, তাহলে মূল বিন্দু থেকে এতটুকু দূরত্ব কত? মাইনাস এই, তাই না? আচ্ছা দূরত্ব কত? এই, আর এই হাইটটা কত জানি না, কত উপরে আছে এটা কি জানি না, ধরে নিলাম এস এল উপরে আছে। তাহলে বলতো এই পয়েন্টের স্থানাঙ্ক কত হবে? দেখো বুঝো কিনা, দেখো তো ভাই, মূল বিন্দু থেকে সে এই দূরত্বে আছে, আর এই এক্স অক্ষ থেকে সে এস এল পরিমাণ উচ্চতায় আছে। এই এস এল এর মান কত এটা তো আমি জানি না ভাই, আর আমাদের টার্গেটই এটা বের করা, বুঝো নাই ভাই? বলতে এস এল যদি তার বাইর করতে পারো, তার যদি 2 দ্বারা গুণ দাও তাহলে তো কত হয়ে যাবে? এল এল প্রাইম, বুঝছি ভাই? তাহলে ছবিতে একটু এঁকে দাও। তাহলে এই পয়েন্টটার স্থানাঙ্ক হচ্ছে মাইনাস ই কমা হচ্ছে এস এল। তাহলে ছবিতে একটু দেখায় দাও। তাহলে লেখা, আমরা জানি উপবৃত্তের সমীকরণ, উপবৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1। অর্থাৎ এই যে উপবৃত্তটা, এই উপবৃত্তটার উপরস্থ একটা বিন্দু কত ভাইয়া? এইটা উপবৃত্তটি মাইনাস এই কমা এস এল বিন্দুগামী। তাহলে আমরা জানি কোন একটা সমীকরণ একটা বিন্দুগামী, এই কথা দ্বারা বোঝায় ওই বিন্দুটা দ্বারা ওই সমীকরণটা সিদ্ধ করব। তাহলে আমরা এই পয়েন্টটা এখানে বসায় দাও, মাইনাস এই ডিভাইডেড বাই হচ্ছে এ স্কোয়ার প্লাস এস এল স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1।
তাহলে এখানে স্কোয়ার করো, এ স্কোয়ার ই স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এস এল স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1। এ স্কোয়ার কাটা, তাহলে এখানে আমরা পাচ্ছি এস এল স্কোয়ার বাই বি স্কোয়ার সমান সমান 1 মাইনাস স্কোয়ার। দেখো তো ভাই লাইনটা বুঝছো কিনা? এই স্কোয়ার যদি কেটে দাও এখানে কত থাকবে? ই স্কোয়ার, তাহলে সেই স্কোয়ারটা ওই পাশে গেলে 1 মাইনাস স্কোয়ার, বা এস এল স্কোয়ার বাই বি স্কোয়ার সমান সমান ভাইয়া এই যে 1 মাইনাস স্কোয়ার, তোমরা আগের থিওরিতে জাস্ট উপবৃত্তের ওইখানে তোমরা ধরে আসছিলা, দেখো ওইখানে ধরা ছিল যে এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার ইকুয়াল কত ছিল ভাইয়া? বি স্কোয়ার। তাহলে এখানে পাশে লিখে দাও যেহেতু, তাহলে এইখান থেকে আমরা 1 মাইনাস ই স্কোয়ারের মান যদি বের করো এটা আসবে বি স্কোয়ার বাই এ স্কোয়ার। আগের থিওরিতে এটা মানটা ছিল, বুঝছো ভাই? যেখানে ধরছিলাম উপবৃত্তে, তাহলে 1 মাইনাস ই স্কোয়ার এই জায়গায় বসাই দিলাম বি স্কোয়ার বাই এ স্কোয়ার, বি স্কোয়ার বাই এ স্কোয়ার, বা এস এল স্কোয়ার সমান সমান হচ্ছে বি টু দি পাওয়ার 4 এ স্কোয়ার। তাহলে আমরা যদি এস এলটা বের করি, এস এল সমান সমান হচ্ছে বি স্কোয়ার বাই এ। বলতে এখানে প্লাস মাইনাস ডি নাই, কারণ এস এল এটা একটা দূরত্ব বোঝাচ্ছে, তাই এখানে শুধুমাত্র মানটা আসছে। এখন ভাই আমাদের টার্গেট কি? আমাদের টার্গেটটা এই পুরাটা বের করা। তাহলে বলতে উপরের দূরত্ব আর নিচের দূরত্ব কি সেম হবে? তাহলে আমরা ফাইনালি লিখতে পারি সুতরাং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, সুতরাং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এল এল প্রাইম সমান হচ্ছে 2SL। তাহলে 2 ইন্টু SL, SL মানে হচ্ছে বি স্কোয়ার বাই এ। তাহলে ফাইনালি সূত্রটা হলো 2b স্কোয়ার বাই এ। না লাস্ট সূত্র, বইয়ের ম্যাথ করুন। হ্যাঁ করতে গিয়ে কোনটা মাত্র দাঁড়ালাম। আচ্ছা এদিকে খেয়াল করি, দেখো উৎকেন্দ্রিকতা নির্ণয়। লাস্ট সূত্র হচ্ছে এটা ভাইয়া, আমরা সব বের করছি, আর একটা সূত্রই বাকি আছে, উৎকেন্দ্রিকতা নির্ণয়। লাস্ট লেখা হচ্ছে উৎকেন্দ্রিকতা নির্ণয়। লেখো উৎকেন্দ্রিকতা নির্ণয়, উৎকেন্দ্রিকতা নির্ণয়। এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার ইকুয়াল হচ্ছে বি স্কোয়ার। ভাই খেয়াল করো, আবার এই যে লাইনটা লিখছে আমরা প্রমাণের ভিতরে যেটা ধরছিলাম, এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার ইকুয়াল হচ্ছে বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা যদি একটু সাইড চেঞ্জ করি ভাইয়া, 1 মাইনাস ই স্কোয়ার ইকুয়াল হচ্ছে বি স্কোয়ার বাই এ স্কোয়ার, বা ই স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে এইখান থেকে ফাইনালি ই এর সূত্রটা পাবো আমরা রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তো এই হচ্ছে আমাদের উৎকেন্দ্রিকতার সূত্রটা। তো ভাই যতগুলা সূত্র আছে সবগুলা প্রমাণ শেষ, এবার আমরা খালি গুছায় লিখবো আর কি একটা পেজে। কোনটা? আচ্ছা ওগুলা তোর ভিতরে চলে আসছে, ওটা লিখি নাই আর কি। আচ্ছা ভাইয়া খেয়াল করো, ও যেটা বললো এটা লিখতে ভুলে গেছিলাম, ওইটা একটু লিখে দিই। বলতো ভাইয়া আমরা এই দুইটা সমীকরণ মিস গেছে, নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখার ও উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, এই দুইটা মিস গেছে, এই দুইটা লিখে দিচ্ছি সমীকরণ, নিয়ামক রেখা ও উপকেন্দ্রিক লম্বের সমীকরণ।
এটা হচ্ছে আমাদের ওয়াই, এটা হচ্ছে আমাদের এক্স। এখন ভাইয়া সবাই একটু খেয়াল করি, আমরা এটা তো আমাদের নিয়ামক রেখাটা, আর আমরা ধরে নিলাম এটাই দেখাইলাম, এটা হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্বটা। এখন তুমি ভাইয়া জানো বলতো, এখানেও একটা উপকেন্দ্রিক লম্ব হইতে পারে, আবার এখানেও একটা নিয়ামক রেখা হইতে পারে। বলতো ভাইয়া এই পয়েন্টটার স্থানাঙ্ক আমরা বের করছিলাম -a/e, 0, আর এই পয়েন্টটারও আমরা স্থানাঙ্ক বের করছিলাম +a/e, 0। তাহলে ভাইয়া তোমরা ভাইরা একটু বলবা, সবাই পারবা বলতে, এই যে রেখাটা আছে নিয়ামক রেখাটা, এই নিয়ামক রেখাটা ওয়াই অক্ষে কেমন আছে? সমান্তরাল। তাহলে ওয়াই অক্ষে সমান্তরাল থাকলে সমীকরণ হচ্ছে কত ভাইয়া? x ইকুয়াল, এক্স এর মান কত? এই যে লেখাই আছে -a/e, এটা হচ্ছে আমাদের নিয়ামক রেখার সমীকরণ। কিংবা এই যে এটা যদি নাও, এখানে x এর মান কত ভাইয়া? a/e, তাহলে এটা হবে হচ্ছে x ইকুয়াল হচ্ছে +a/e। এবার সেম ভাবে ভাইয়া আমাদের যে উপকেন্দ্রটা আছে, এই উপকেন্দ্রের স্থানাঙ্ক ছিল -ae, 0, আর এই উপকেন্দ্রটার স্থানাঙ্ক ছিল হচ্ছে ae, 0। তাই সেম ভাবে আমরা যদি উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা বলি, এটার সমীকরণ আসবে x ইকুয়াল -ae, কারণ y এর মান তো নাই, আর এটাতে আসবে হচ্ছে x ইকুয়াল হচ্ছে +ae। তাহলে এইখান থেকে আমরা একসাথে করে লিখতে পারি, সুতরাং নিয়ামক রেখার সমীকরণ, x ইকুয়াল হচ্ছে ±a/e, আর উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, x ইকুয়াল হচ্ছে ±a। তো একটা পেজে আমরা এবার সবগুলা সূত্র লিখবো আর কি, তোমরা একটু উঠে আনো। লেখা আরেকবার লেখা একটু, উপবৃত্তের আদর্শ সমীকরণ, বৃত্তের আদর্শ সমীকরণ। আরেকবার লেখা, হ্যাঁ। আদর্শ সমীকরণটা তো আমরা প্রমাণ করলাম x² / a² + y² / b² = 1। এখন ভাইয়া এর উপর ভিত্তি করে আমাদের উপবৃত্তটাকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করি, একটা হচ্ছে a গ্রেটার দেন b, আর একটা হচ্ছে b গ্রেটার দেন a। বলতে আজকে আমরা থিওরির ভিতরে লিখছিলাম a হচ্ছে x অক্ষকে বোঝায়, আর b হচ্ছে y অক্ষকে, তার মানে x অক্ষ বড়, তাহলে উপবৃত্তটা হবে হচ্ছে এরকম, এই যে a আর এটা হচ্ছে b। আর যদি b গ্রেটার দেন a হয় ভাইয়া, উপবৃত্তটা হবে হচ্ছে এরকম, তাহলে এটা হবে a, এটা হবে b। বুঝছি ভাই? অর্থাৎ আমরা যত সূত্র প্রমাণ করছি ভাই, সব এটার জন্য করছি, তাই না? এটার জন্যই তো সবগুলা সূত্র প্রমাণ করছি, আর এটার সাথে মিল রেখে আমরা ওইগুলা লিখে ফেলবো। আর তোমার যদি মনে রং থাকে তুমি ওইটা আবার করতে পারো, সেম ভাবে ধরে। বুঝছো ভাই? আগাবা, সব অ্যান্সার নিয়ে আসতে পারবা। এবার একটা পেজে যাও, লেখো প্রয়োজনীয় সূত্র। আমরা সবগুলা সূত্র এবার একসাথে লিখে দিব, দুইটার জন্য কি ভাগে আমরা সূত্রগুলা ভাগ করছি ওইগুলা লিখে দিব। লেখা হচ্ছে প্রয়োজনীয় সূত্র। আসলে একটা একটা করে আবার লিখে দিই। প্রয়োজনীয় সূত্র,
তো উপবৃত্তটাকে আমরা দুইটা ভাগে ভাগ করবো ভাইয়া। এখানে লেখো a গ্রেটার দেন b, আর এখানে লেখো b গ্রেটার দেন a। আর এই পাশে আমরা লিখতেছি 1 নাম্বার কেন্দ্র, তাহলে কেন্দ্র 0 0 দুই ক্ষেত্রে। তারপর 2 নাম্বার লেখা হচ্ছে উপকেন্দ্র, এটা হচ্ছে প্লাস মাইনাস AE, 0। ভাই একটু খেয়াল করো, বলতে এই উপবৃত্তটা x অক্ষের উপরে, তাই এটা হচ্ছে প্লাস মাইনাস AE, 0। ওটা y অক্ষে চলে যাবে, তাহলে y অক্ষে গেলে ভূ শূন্য হয়ে যাবে, তাহলে ওইটা হবে 0, প্লাস মাইনাস BE। অর্থাৎ ভাইয়া সূত্রগুলা সেম টু সেম, তাহলে উল্টায় যাবে, অর্থাৎ x এর জায়গায় y চলে আসবে, y এর জায়গায় x চলে যাবে। 3 নাম্বার লেখো শীর্ষবিন্দু, তাহলে এটা শীর্ষবিন্দু ছিল প্লাস মাইনাস A, 0, আর এটা হবে 0, প্লাস মাইনাস B। তারপর 4 নাম্বার বৃহদাক্ষের সমীকরণ, তাহলে এটার বৃহদাক্ষ হচ্ছে x অক্ষ, তাই এটা হবে y = 0, এটার বৃহদাক্ষ হচ্ছে y অক্ষ, তাই x = 0। তারপর হচ্ছে ক্ষুদ্রাক্ষের সমীকরণ, এখানে হবে x = 0, আর এখানে হবে y = 0। আবার 6 নম্বরে লিখে হচ্ছে আমরা বৃহদাক্ষের দৈর্ঘ্য, এটা আসছে 2a, আর এটা হবে 2b। তারপর 7 নম্বর হচ্ছে ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য, এটা হচ্ছে 2b, আর এটা হবে 2a। উপরে কত পর্যন্ত হয়েছে মুসলাম? আচ্ছা, তারপর আমরা যদি 7, তারপর 8 নম্বরে যাই। 8 নম্বর হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ, মাত্র যেটা প্রমাণ করছিলাম। 8 নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ, এটা হচ্ছে x = প্লাস মাইনাস A/E, আর ওটা হবে y = হচ্ছে প্লাস মাইনাস B/E। তারপর উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, এটা আমরা প্রমাণ করছি x = প্লাস মাইনাস AE, আর ওইটা আসবে হচ্ছে y = হচ্ছে প্লাস মাইনাস BE। 10 নাম্বার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এটা প্রমাণ করছি হচ্ছে 2b²/a, আর ওইটা আসবে হচ্ছে 2a²/b। আর সর্বশেষ 11 নম্বরে আছে উৎকেন্দ্রিকতা, E = হচ্ছে √1 - b²/a², আর এই ক্ষেত্রে E = হচ্ছে √1 - a²/b²। হ্যাঁ, এখন ভাই এই সূত্র ভুল হইলেও তোমার কোনো সমস্যা নেই, তুমি বুঝতে পারবা ভুল হয়েছে।
And কোনো কারণে যদি উল্টা লিখে ফেলো দেখবে যে রুটের ভিতরে মাইনাস চলে আসছে, বুঝবে? এটা বোঝা যায়। হ্যাঁ, মানে নিচে বড়টা থাকবে, কারণ নিচে উপরে যদি বড়টা চলে আসে তখন রুটের ভিতরে মাইনাস চলে আসবে। আর সর্বশেষ লিখি ভাইয়া 12 নাম্বার, এই অধ্যায়ে একটা ম্যাথে লাগে এটা উপবৃত্তের ক্ষেত্রফল। উপবৃত্তের ক্ষেত্রফল ভাইয়া 10.7 যোগজীকরণে উদাহরণে একটা ম্যাথে এটা প্রমাণ করা হয়েছিল উপবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই এ বি। ঠিক আছে, উপবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই এ বি। এই হচ্ছে সবগুলা সূত্র। বই আছে একটা দাও তো। তবে তোমাদের ভয়ের কিছু নাই যে পরাবৃত্ততে এতগুলা সূত্র, উপবৃত্ততে এতগুলা সূত্র। ভাই অধিবৃত্তে কোনো সূত্র নেই, এই সূত্র এগুলা যাও ওইখানেও তা একটা সূত্র ওইখানে নতুন আসে না, খালি ই এর সূত্রটা চেঞ্জ হবে। অধিবৃত্ততে আর কোনো সূত্র নাই, এগুলাই। তো আজকে ভাই আমরা জাস্ট এই সূত্রগুলো অ্যাপ্লাই করব কিভাবে, সূত্রের সাথে মিল রেখে আমরা একটা দুইটা ম্যাথ দেখি। হ্যাঁ, সূত্রের সাথে মিল রেখে। আচ্ছা, বইয়ের 11 নম্বর ম্যাথটা যাও। আজকে এই ম্যাথগুলো দেখি সূত্রের সাথে সরাসরি রিলেটেড ম্যাথ। 11 নম্বর ম্যাথে আসো। হয়েছে সাজিদ? আচ্ছা, বইয়ের 11 নম্বর যে ম্যাথটা আছে 11-1, একটা উপবৃত্তের সমীকরণ দেওয়া আছে 25x² প্লাস 16y² ইকুয়াল হচ্ছে 400। এই সমীকরণটা দিছে, দিয়ে তোমাকে তারা উৎকেন্দ্রিকতা, ফোকাস, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, নিয়ামক রেখা চাইছে, 4টা জিনিস চাইছে 11টা জিনিসের মধ্যে। তো ভাইয়া যখনই তোমাকে উপবৃত্তের সমীকরণ দিবে তোমার টার্গেট হচ্ছে এই সমীকরণের ফরম্যাটে সাজানো, আদর্শ সমীকরণের সাথে। তাহলে আসো আমরা এটাকে আদর্শ সমীকরণের ফরম্যাটে সাজানোর জন্য সমান চিহ্নের ডান পাশে 1 থাকতে হবে। তাই সমান চিহ্নের যে রাশিটা থাকবে এটা দ্বারা আমরা ভাগ করে দিব সব সময়। 25x² / 16 প্লাস 16y² 16 লিখলাম কেন, 400 কাটলে 16 আসবে আর কি, আগে লিখে দিছি। আর 25 দ্বারা 400 ভাগ দিলে মনে হয় 16 হয় নাকি? 16, হ্যাঁ। তাহলে এটা আসবে হচ্ছে x² / 16 প্লাস y² / 25 ইকুয়াল হচ্ছে 1, বা x² / 4² প্লাস y² / 5² ইকুয়াল হচ্ছে 1। অর্থাৎ ভাই আমরা দেখো আদর্শ সমীকরণের ফরম্যাটে সাজায় ফেলছি। বলতে এখান থেকে কম্পেয়ারে যদি যাও, a এর মান কত? 4। এই যে a² আর এখানে আছে 4², তাহলে সুতরাং a = 4 এবং b = 5। ভাইয়া এই ম্যাথগুলো তোমার ইম্পর্টেন্ট হচ্ছে a বড় না b বড় সেটা বলা। তাহলে হচ্ছে লেখা হচ্ছে এখানে ও দাও এবং b > a। তাহলে ভাইয়া দেখো তো b এর মান যেহেতু a এর চেয়ে বড়, তাহলে তোমার বলতো কোন সূত্রগুলো অ্যাপ্লাই হবে? ডান পাশের সূত্রগুলো, বুঝছো ভাইয়া? ডান পাশের সূত্রগুলো আমরা ব্যবহার করব। আবার খেয়াল করো তো ভাইয়া, এটা সরাসরি বলতে এটা সরাসরি তোমার স্ট্যান্ডার্ড ইকুয়েশনের সাথে কিন্তু মিলে গেছে। তাহলে আসো আমরা এবার ডান পাশের সূত্রগুলো দেখে দেখে বাইরে বলো। ফার্স্টে বলছে আমাদের উৎকেন্দ্রিকতা। তাহলে দেখো আমরা জানি E = হচ্ছে √1 - a² / b²। ডান পাশে দেখো √1 - a এর মান বলে দিচ্ছে 4 স্কয়ার ডিভাইডেড বাই b হচ্ছে 5। কত আসে ভাই? 3/5।
তাহলে আমরা উৎকেন্দ্রিকতা পাইলাম 3/5। এরপরে চাইছে কি ফোকাস, অর্থাৎ ফোকাস ছিল 0, প্লাস মাইনাস বিই। তাহলে হচ্ছে ফোকাস সমান সমান হচ্ছে 0, প্লাস মাইনাস বিই সমান সমান 0, প্লাস মাইনাস বি এর মান আমাদের হচ্ছে 5। হ্যাঁ হ্যাঁ, আর ই এর মান হচ্ছে 3/5। তাহলে কাটলে 0, প্লাস মাইনাস 5 3। তাহলে এটা হচ্ছে আমাদের ফোকাসটা আমরা পাইলাম। কোনটাকে রুট? হ্যাঁ যাবে, হ্যাঁ ওখানে যাবে। আসো ভাইয়া, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সমান হচ্ছে 2a²/b। তাই না ভাই? উল্টায় গেছে। তাহলে 2 ইন্টু এ মানে 4², বি মানে 5, তাহলে 4² 16, 32/5। তাহলে এটা আরেকটা অ্যান্সার। আর সর্বশেষ চাইছে ভাইয়া তারা নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ। ওটা কত ছিল ভাইয়া? বি বাই। তাহলে ওয়াই ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস বি এর মান বসাও 5 ডিভাইড বাই ই হচ্ছে 3/5। তাহলে ওয়াই ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস 25/3 বা 3y ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস 25। এই হচ্ছে আরেকটা অ্যান্সার। একটা অঙ্ক করো ভাই, তোমরা করো একটা 16, 11, 2 নাম্বারটা করো, একটু করো ভাই। হ্যাঁ 11, 2, হ্যাঁ তো জাস্ট অক্ষ চেঞ্জ করছো ওইটা বোঝানোর জন্যই আর কি। যাদের বই নেই ভাই লিখে দিচ্ছি 16x² প্লাস 25y² ইকুয়াল 400। এটা ধরে একটু করো, সেম জিনিসগুলো বের করো। হ্যাঁ 11। কি 3/5 আসছে? সব এক কেমন হয়? উল্টাবে না? হ্যাঁ ওইটা চেঞ্জ হবে। তাহলে এটা আসবে প্লাস মাইনাস a,0।
হ্যাঁ, অক্ষ চেঞ্জ হয়ে গেছে তো সবগুলো। সেমি আসে। এগারো তিন পারবা, এটা আর করলাম না সবাই, ঠিক আছে ভাই? হাই, 12 তো করি। এই যে 12 করে শেষ। 12 সবই একটা করাই দিই, একটা করাইলে পারবা। 12রও সব একরকম। আর 11 3 বাসায় করো, 12-র একটা করি। হ্যাঁ, 12 থেকে একটা করি। 12-র 1 নাম্বারটা ভাইয়া সেম টু সেম 11-র মতোই, ওটা পারবা ভাই, ওটা না করি ভাইয়া। 12-র 2 নাম্বার অঙ্কটা করি। 12-র 2 করলে 12-র বাকিগুলো তোমরা পারবা। এখানে আছে 5x² প্লাস 4y² ইকুয়াল হচ্ছে 1। এখন এটাকে আমরা আদর্শ ফর্মে সাজাবো। তাহলে বলতো আদর্শ ফর্মটা তো আমাদের এটা x² / a² প্লাস y² / b² ইকুয়াল 1। তাহলে ভাই আমরা এটাকে লেখো 5x² / 1 প্লাস 4y² / 1 ইকুয়াল 1। তো আমরা তো জানি এই পাশে যে সংখ্যাটা থাকে ওটা দ্বারা ভাগ করে দিতে হয়, ভাগ করে দিলাম। কিন্তু ভাইয়া আদর্শ সমীকরণে x² নিচে সংখ্যা থাকবে, উপরে কিছু থাকবে না, তাহলে 5কে নিচে নিয়ে আসো। তোমরা যদি বুঝো ভাইয়া সেকেন্ড লাইনটা করার কোনো দরকার নাই, তুমি ডিরেক্ট এই লাইনে পরে এই লাইন করবা। প্লাস y² / 1/4 ইকুয়াল হচ্ছে 1। ঠিক আছে? এখন ভাই আদর্শ সমীকরণে বানানোর জন্য আমাদেরকে এখানে যে সংখ্যাটা থাকবে এটা স্কোয়ার ফরম্যাটে লিখতে হবে। তাহলে x² / 1/√5 তার স্কোয়ার প্লাস y² / 1/2 তার স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1। তাহলে সুতরাং a ইকুয়াল হচ্ছে 1/√5 আর b ইকুয়াল হচ্ছে হাফ। ভাই বড়কে b বড়, তাই না? তাহলে লেখা হচ্ছে এবং b গ্রেটার দেন a। তো ভাইয়া উপবৃত্ত আর অধিবৃত্তের ম্যাথে চাক বা না চাক তোমার ই এর মান বের করতেই হবে, বলো তো কেন? আর যতগুলা সূত্র পড়ছো সবগুলা সূত্রতে কে রিলেটেড ভাইয়া? ই রিলেটেড। তাহলে আমরা আগে উৎকেন্দ্রিকতাটা বের করে নিয়ে আসো। উৎকেন্দ্রিকতা। তো 12-র অঙ্কটা করার উদ্দেশ্য ভাইয়া এই জায়গায় সাজানোটা বোঝানো আর কি, কারণ 12 সবগুলো একই প্যাটার্নে আছে। এখানে যে সংখ্যাটা থাকবে সেটা 1 বাই আকারে নিচে নিয়ে আসবা। তাহলে উৎকেন্দ্রিকতা কতা ই সমান সমান হচ্ছে √1 - a² / b²। 1 - a², এ মানে হচ্ছে 1/√5 তার স্কোয়ার ডিভাইডেড বাই b²। বি মানে কত ভাইয়া? বি মানে কত? 1/2 তার স্কোয়ার 1/√5 আসে। এটা করলে চাইছে কি নিয়ামক রেখা একটাই চাইছে। আচ্ছা, তাহলে নিয়ামক রেখার সমীকরণ, রেখার সমীকরণ। তাহলে ভাই এটা ডান পাশের সূত্রগুলো হবে y ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস b/e বা y ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস b হচ্ছে আমাদের হাফ আর e হচ্ছে 1/√5। তাহলে এটা আসবে হচ্ছে y ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস √5/2 বা 2y ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস √5। তাহলে ভাই যারা নোট খাতায় করতেছো 11 আর 12, ঠিক আছে, এই দুটো অঙ্কে সবগুলো অঙ্ক করে নিও।